আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। তবে তার আগে তোমরা একটু আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখনই ক্লাসটি শুরু করে দিব। তো তোমাদের কাছে আশা করি আইসিটির বইটি রয়েছে। আমরা আইসিটির যে বইটি সেই বইটি থেকে আজকে আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করব। এটা খুবই কমন একটা বিষয়, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। আর তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই দুটো টপিক 100% কমন, কারণ এখান থেকে এমসিকিউতে আসে এবং এখান থেকে একাধারে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। তা আমি যদি বলি, তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস অংশে আমরা যেহেতু আলোচনা করতেছি ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস অংশ যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে দেখাবো এনকোডার এবং ডিকোডার। আমি একটু মুছে ফেলতেছি এনকোডার এবং ডিকোডার এবং এনকোডার, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে। আর তোমরা কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সাথে একটু ক্লাসটি শেয়ার করে দিবা। হ্যাঁ, যারা বেশি শেয়ার করবে, অধিক শেয়ার করবে, তাদের জন্য আমি প্রাইজ গিভিং, যেহেতু গত প্রাইজগুলো আমি স্টুডেন্টকে দিয়ে দিয়েছিলাম, ঠিক সেই ধারাবাহিকতায় আমরা কমেন্টগুলো দেখি টপ কমেন্ট কার এবং টপ কন্ট্রিবিউটর গ্রুপের কে, তাদেরকে আমরা সবসময় পুরস্কৃত করে থাকি। তো আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার দাতা এবং সর্বোচ্চ কমেন্ট দাতা এই পাবে মোবাইলে রিসার্চ, অর্থাৎ আমরা 100 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত রিসার্চ দিয়ে থাকি। তো সবচেয়ে যে ভালো আজকে শেয়ার বেশি করবে এবং প্রত্যেকটা গ্রুপে গ্রুপে ক্লাসটি শেয়ার করবে, তার মোবাইল নাম্বার, তার আমরা কমেন্টটা দেখে এবং সর্বোচ্চ কমেন্ট যদি হয় এবং সর্বোচ্চ শেয়ার যদি হয়, তাকে আমরা অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে তার রিসার্চটা তাকে দিয়ে দিব। ঠিক আছে, এটা তোমরা একটু কষ্ট করে করবা। যেহেতু আমরা ডিকোডার এবং এনকোডার এই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, একদম মনোযোগ সহকারে তোমরা দেখবা। আমি অতিরিক্ত কথা একটাও বলবো না আজকের ক্লাসে, কারণ আমরা আইসিটি পড়ানোর ধারাবাহিকতায় আজকের আইসিটির 8ম লেকচার। তার আগে আমরা আরো 7টি লেকচার তোমাদের সাথে দিয়েছিলাম। কষ্ট করে তোমরা ওই 7টা লেকচার যদি না দেখো, জীবনে আর কিছুই দেখো নাই। আমি তোমাদেরকে আইসিটি সহজ করে দিতে চাচ্ছি, অনেক কঠিন করে আমি পড়াতে চাচ্ছি না, একদম সহজ সোজা সাপটা করে দিতে চাচ্ছি আইসিটির। তার আগে আমাদের আরো 7টা ক্লাস হয়েছিল, ওই 7টা ক্লাস কষ্ট করে তোমরা ইউটিউব থেকে দেখে নিবা। আমি ইউটিউব চ্যানেলটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপ ইজ ইংলিশ লার্নিং হোম, অ্যাপ ইজ ইংলিশ লার্নিং হোম নামে। হ্যাঁ, এইখান থেকে কষ্ট করে তোমরা দেখে নিবে আমার যেই আরো 7টা ক্লাস, এটা হলো 8ম ক্লাস। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো হবে। আজকের পরে হয়তো আমরা ফেইড কোর্সে ক্লাসগুলো নিব, যদি ভালো লাগে আমরা ইউটিউবে আপলোড করে দিব। ঠিক আছে, তোমাদের সাড়া পেলে আমরা ইউটিউবে বেশি আপলোড করব ভিডিও, সরাসরি ফেসবুকে এভাবে নাও হতে পারে। তো কষ্ট করে তোমরা এই চ্যানেলটির সাথে অ্যাডজাস্ট থাকবা। ওকে, এখন তোমরা খাতা কলম যাদের যাদের রয়েছে একটু কষ্ট করে রাখো। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের 8ম ক্লাস নিয়ে হাজির হয়েছি। একটু খাতা কলম রাখো হাতে, এবং তোমাদের নোটগুলো আমরা ক্লাস শেষে আপলোড করে দিব, যেন তোমরা নোটগুলো খুব সহজে স্বাচ্ছন্দ্যভাবে পেয়ে যেতে পারো। ঠিক আছে, সবার কাছে কি খাতা কলম আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। তোমাদের কাছে কি খাতা কলম আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। তোমাদের কাছে কি খাতা কলম আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি ক্লাসের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশের চলমান কিছু সংকট নিয়ে, যেটা বর্তমানে বাংলাদেশে চলতেছে, এই কিছু সংকট নিয়ে। ক্লাসটা আজকে বেশি বড় করব না, ইনশাল্লাহ তোমাদের মনের মতো হবে কথাগুলো। অবশ্যই এই কথাগুলো আমাকে বলতে হবে, অ্যাজ এ টিচার হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি কথাগুলো আজকে তোমাদেরকে বলবো। ওকে, আচ্ছা। তো যেহেতু আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা করতেছি, ঠিক সেখানে আমরা আগে শুরুতে ডিকোডারটা নিয়ে আলোচনা করি। কি কোডার? ডিকোডার। আচ্ছা, ডিকোডারটা কি এটা একটু আমাদেরকে বুঝতে হবে, তারপর আমরা এনকোডারের দিকে আসি। তো কম্পিউটারের ভাষা তো তোমরা চিনো না? কম্পিউটারের ভাষা হলো 0 0 0 1 1 0 0, অর্থাৎ 0 আর 1 ছাড়া কম্পিউটারের কিছু বুঝে না। এটা তো সবাই জানো না? তো কম্পিউটারের মধ্যে মনে করো লেখা আছে, আমি একটু তোমাদেরকে যদি বলি,
এইভাবে লেখা আছে, এটা কম্পিউটারের ভাষা। কিন্তু এখন আমি চাচ্ছি এর কম্পিউটার এখানে কি বলতেছে আমি একটু জানতে চাচ্ছি, এটা একটু বুঝতে চাই কম্পিউটার আমাদেরকে কে শেখাতে কি শিখাইতে চাচ্ছে, এইটা দ্বারা কম্পিউটার কি বুঝাইতে চাই এটা একটু আমরা জানতে চাই। তখন আমরা যখন এটাকে কনভার্ট করব, অর্থাৎ এই কম্পিউটারের যে ভাষাটাকে আমরা মানুষের ভাষায় যখন কনভার্ট করব তখন এটার মান পাবো 7। অর্থাৎ আমি তোমাদেরকে বললাম না সবকিছু কম্পিউটার যখন 8 বিট রেজিস্টারে কনভার্ট করে নেয়, দেখো এখানে বিটের সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8 এর আমরা এই দিকের যে বিটগুলো দেখো 7, অর্থাৎ 1 1 3টা হলে এটার মান কত আসে 7, অর্থাৎ এটা হলো 7 এর মান। এই যে দেখো বাইনারি সংখ্যাটি কি, অর্থাৎ কম্পিউটারের যে ভাষাটিকে আমরা মানুষের ভাষায় নিয়ে আসলাম এটার নামে ডিকোডার। অর্থাৎ আমি এটাকে তোমাদেরকে যদি আরো সহজে বলি, ডিকোডার কি, ডিকোডার বলতে আমরা কি বুঝি, তো আমরা এটাকে বলতে পারি ডিকোডার হচ্ছে এমন একটি সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আমরা কি বলবো, ডিকোডার হলো এমন একটি সার্কিট বা আমরা বলতে পারি এটা একটা লজিক সার্কিট যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তাহলে আমরা এভাবে লিখবো ডিকোডার কি, ডিকোডার সংজ্ঞাটা কি আমরা আগে এটা লিখবো, কি লিখবো, যে সকল সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। শেষ, আর দরকার নাই, এটা পরীক্ষাতে যেহেতু আসে আমরা সহজ করে লেখাই দিলাম, যে সকল সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। আর এর বেশি আর দরকার নাই। তাহলে আমরা কি বলবো, যে লজিক সার্কিট দ্বারা বা যে সার্কিট দ্বারা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা যায় তাকে আমরা ডিকোডার বলবো। ওকে, আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে আমি আবার কি এটাকে লিখে দিতে হবে, আচ্ছা, যে সার্কিট দ্বারা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, বা যে সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। শেষ, আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিলাম, শেষ, কথা শেষ। তার মানে কি, ডিকোডার কি, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। এই ছাড়া আর কিছু জানার দরকার নেই। আমরা এনকোডার পড়ব, এনকোডারটা ঠিক ডিকোডারের অপোজিট, ডিকোডারের বিপরীত। ডিকোডার কি করে, কম্পিউটারের যে ভাষা এটাকে মানুষের ভাষায় নেয়, আর এনকোডার কি করে, মানুষের যে ভাষা সেটাকে কম্পিউটারের ভাষায় নেয়। কথা এইটা, এই ছাড়ার বাইরে কিছু না। ঠিক আছে, আশা করি সংজ্ঞাটা বুঝছো। এবার যদি সংজ্ঞাটা বুঝে থাকো, তোমরা কি সংজ্ঞাটা বুঝছো কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, সংজ্ঞাটা বুঝছো কিনা, সংজ্ঞাটা বুঝছো কিনা একটু কষ্ট করে কমেন্ট করবা তোমরা। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, সর্বোচ্চ ভিউ যদি হয় আমার মডারেটর যারা রয়েছে কষ্ট করে স্ক্রিনশট করবা। ওকে, আচ্ছা, যাই হোক, আর ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করতে চেষ্টা করবা। ওকে, তো দেখো, তাহলে ডিকোডারটা বুঝছো তোমরা আশা করি। এবার আমি ডিকোডারটা শেষ করে দেই। ডিকোডারটা যদি আমি শেষ করি, আর এটার একটা কি, এটার কয়েকটা স্টেপ আছে আসলে, এগুলো করার জন্য এনকোডার ডিকোডার জানার জন্য কয়েকটা স্টেপ আছে। আমরা শুরুতে সংজ্ঞার কাজটা করলাম, এবার এটার ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে। এন্ড ব্লক ডায়াগ্রামটা পরীক্ষাতে থাকবে, কিন্তু ব্লক ডায়াগ্রাম সৃজনশীল যে আসবে সেখানে মধ্যে 1 নম্বরে ব্লক ডায়াগ্রামটাই দেওয়া থাকবে, বলবে এই ব্লক ডায়াগ্রামের আলোকে সত্যক সারণী নির্ণয় করো, অথবা থাকবে এই ব্লক ডায়াগ্রামের আলোকে সার্কিট নির্ণয় করো বা সার্কিট অঙ্কন করো। তো একটু আমি তোমাদেরকে দেখাই, দেখো এটা একটা ব্লক ডায়াগ্রাম আছে, তো ঠিক এরকম একটা ব্লক ডায়াগ্রাম, এটাই তোমাদের পরীক্ষাতে থাকবে ঠিক এটাই। দেখো, কম্পিউটারের ভাষাকে নিব মানুষের ভাষায়। ওকে, আচ্ছা, তা আমি দিলাম, এই দিকে দিলাম 3টে ইনপুট, কি দিলাম, ইনপুট এ, ইনপুট বি, ইনপুট সি। আর যেহেতু আর এদিকে হবে আউটপুট হবে কতটা, 8টা। ইনপুট যদি হয় 3টা তাহলে আউটপুট হবে 8টা। আমি তোমাদেরকে একটা কথা বলি, 2 টু দি পাওয়ার n,
অর্থাৎ আমরা 2 এর উপরে যদি ইনপুট 3 লিখি, খেয়াল করো 3 লেখো, তাহলে 2 তুমি 3 বার গুণ করলে আউটপুট হবে 8টা। খেয়াল করতে হবে, ইনপুট যদি হয় 3টা, আউটপুট হবে 8টা। আবার আউটপুট যদি হয় এখানে 3টা, সরি 8টা, তাহলে ইনপুট হবে এখানে 3টা। ইনপুট যদি হয় এখানে 8টা, আউটপুট হবে এখানে 3টা, একটা একটার অপোজিট। ওকে, তাহলে এখানের মধ্যে কয়টা হবে? টোটাল 8টা আউটপুট হবে। এখন 8টা আউটপুট কি কি আউটপুট হবে? এই একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, টোটাল আমি 8টা আউটপুট লিখছি। কয়টা? 8টা। তো আমি আরেকটু ফাঁক ফাঁক করে লিখি, যেহেতু তোমাদের বুঝতে অসুবিধা না হয়, আমি আরেকটু ফাঁক ফাঁক করে লিখি। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, একটু ফাঁক ফাঁক করে লিখলাম। এটার নাম লিখলাম এ বি সি, এবং অপর পাঁচটার নাম আমি লিখবো, যেহেতু ডিকোডারে কাজ করতেছি, ঠিক এখানে ডি 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 ডি, সবগুলোই ডি, সবগুলোই ডি, সবগুলোই ডি। আর এটার নাম লিখবো কি? D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। টোটাল 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা? 8টা। এটা হলো তার কি ডিকোডারের টোটাল ব্লক ডায়াগ্রামটা। আর আমরা এখানে লিখবো ইনপুট কয়টা? 3টা। ইনপুটের ঘর কয়টা? 3টা। তাহলে আমরা লিখলাম এখানে 3। আর আউটপুট কয়টা? 4টা। তাহলে আমরা লিখলাম ইনটু আউটপুট কয়টা? 8টা, তাহলে আমরা লিখবো 8। 3 × 8 ডিকোডার। ওকে, এই পরীক্ষাতে থাকবে এটা, জাস্ট এইটা তোমার পরীক্ষাতে সৃজনশীলের মধ্যে এটাই দেওয়া থাকবে। এই 3 × 8 কি ডিকোডার, এই চিত্রটা, এই ব্লক ডায়াগ্রাম, এটাকে আমরা বলবো কি? ব্লক ডায়াগ্রাম। এটার নাম কি? ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটাই কিন্তু কি দেওয়া থাকবে? ডায়াগ্রাম। হ্যাঁ, ব্লক ডায়াগ্রামটাই কি দেওয়া থাকবে? বলবে ঘ নম্বরে বলবে যে উদ্দীপকের এই ব্লক ডায়াগ্রামের আলোকে একটা সত্যক সারণী নির্ণয় করো। প্রশ্ন কি করবে? উদ্দীপকের এই ব্লক ডায়াগ্রামের আলোকে একটা সত্যক সারণী নির্ণয় করো। আবার এইটাই আসবে পরীক্ষাতে, যে সত্যক সারণী থেকে উদ্দীপকের ঘতে বলবে উদ্দীপকের ব্লক ডায়াগ্রামের আলোকে একটা লজিক গেট অঙ্কন করো। দেখো এই চিত্রের সাহায্যে কয়টা প্রশ্ন আসে? এই চিত্রের সাহায্যে 2টা প্রশ্ন আসবে। একটা হলো সত্যক সারণী নির্ণয় করো, এরপরে এটার জন্য কি করো? লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করো। একদম সোজা সাপটা যে কথাটা। এখন আমি তোমাকে এইটা থাকবে পরীক্ষা, দেখো স্যার এটাকে আমরা মুখস্থ করবো কিনা, এখানে এগুলোকে আমরা নিজেরা দিব কিনা। না, এগুলো তোমার মুখস্থ করার কিছুই নাই, এগুলো তোমার জন্য কিছুই না। এটা জাস্ট পরীক্ষার মধ্যে থাকবে, সৃজনশীলের মধ্যে থাকবে। তুমি এখন এটার আলোকে আমি কিভাবে করাই সেটা দেখবা। পরীক্ষাতে থাকবে এইটা, তুমি এটার অ্যান্সার গুলো কিভাবে দিবা সেটা তোমাকে দেখতে হবে। এটার নাম কি? এটার নাম ডিকোডার, নট এনকোডার। এনকোডারটা কি? এই জাস্ট এই আউটপুট গুলো হয়ে যাবে ইনপুট, আর ইনপুট গুলো হয়ে যাবে আউটপুট, একটা একটার বিপরীত। এনকোডারের বিপরীত ডিকোডার, ডিকোডারের বিপরীত এনকোডার, একটা একটার কি বিপরীত। আশা করি এটা তোমরা বুঝছো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখো, মনোযোগ সহকারে দেখো। আশা করি এটা তোমরা খাতা কলম দিয়ে লিখে ফেলছো, খাতায় তুলে নিয়েছো, সব ঠিকঠাক তোমাদের আছে। তার আগে আমি তোমাদেরকে একটু কষ্ট করে বলে দিচ্ছি, আমি এরপরে যখন যাব তোমরা কষ্ট করে ভিডিওর উপরে ক্লিক করো। ভিডিওর উপরে ক্লিক করলে দেখবে একটা পেজ পাবা। একটা পেজ পেলে কষ্ট করে সেখানে গিয়ে তোমরা একটা লাইক অথবা একটা ফলো দিয়ে আসো। কেন দিবা এটা কেন দেওয়া দরকার স্যার? এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমরা পরবর্তী যে ক্লাসগুলো, ওখানে অসংখ্য ক্লাস রয়েছে ওই পেজের মধ্যে, এবং পরবর্তী যতগুলো ক্লাস আমরা ওই পেজ থেকে নিব। ওকে, যেন তুমি সাথে সাথে ক্লাসের নোটিফিকেশন পেতে পারো, সাথে সাথে এই সুযোগটা হাতছাড়া যেন না করো। এই জন্য কষ্ট করে আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম। 5 সেকেন্ডের মধ্যে কষ্ট করে তুমি কমেন্টে লিখো ডান। ঠিক আছে, তুমি জাস্ট একটু ভিডিওর উপরে ক্লিক করলে দেখবে একটা পেজ লিংক পাবা, সেখানে কষ্ট করে একটা লাইক দিয়ে আসবা অথবা একটা ফলো দিয়ে আসবা। যারা যারা দিয়ে আসছো কষ্ট করে লিখো ডান, আমি পরে চলে যাচ্ছি। আশা করি এটাও তোমরা লিখে ফেলছো। ওকে, এটা পরীক্ষার খাতা, পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে থাকবে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না যে স্যার এটা আমরা কই থেকে শিখবো। এটা পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে থাকবে। ব্লক ডায়াগ্রাম আঁকার পরে এইবার পরীক্ষাতে প্রশ্ন করবে তোমাকে, এই ব্লক ডায়াগ্রাম থেকে একটা সত্যক সারণী অঙ্কন করো। কি বলবে? এই যে ব্লক ডায়াগ্রাম, এটা থেকে একটা সত্যক সারণী অঙ্কন করো। কথা কিন্তু এটা আসবে। এরপরে আসবে ব্লক ডায়াগ্রাম থেকে একটা লজিক সার্কিট অঙ্কন করা। আচ্ছা, লজিক সার্কিটটা ঘতে যেহেতু আসবে সেটা আমি একটু পরে দেখাবো, আগে সত্যক সারণীটা কিভাবে অঙ্কন করবো সেটা দেখাবো। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, এখানে ইনপুটের সংখ্যা কয়টা?
তিনটা। তো তিনটা ইনপুটের জন্য আউটপুট কয়টা? 8টা। এটা তোমরা জানো, আগেও পড়াইছিলাম। 3 ইনপুটের জন্য আউটপুট হয় 8টা। তো এবার দেখো আমি একটু সত্যক সারণীটা অঙ্কন করি। দিই ইনপুট হলো 3টা। এবার দেখো এটার জন্য আমি কি লিখবো? সত্যক সারণী। সত্যক সারণী। ওকে, এবার দেখো আমি একটু কষ্ট করে তোমাকে লেখাই দেই। এটা হলো ইনপুট আর এটার নাম হলো আউটপুট। যদি আমি জায়গা আরো লাগে আমি এই দিক দিয়ে নিব। হ্যাঁ, একটু দেখো ইনপুট গুলো এ বি সি। কি কি ছিল? এ বি সি, এই ছাড়া তো আর বাইরে কিছু ছিল না। আর আউটপুট গুলো ছিল কি? D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। এছাড়া তো আর কিছুই ছিল না। এবার আমরা জানি রো কয়টা হবে, সারি কয়টা হবে, একটু আমাদেরকে সেটা লিখতে হবে। আমরা জানি ইনপুট সংখ্যা যদি 3টা হয় তাহলে এটার মধ্যে রো কোটা টোটাল হবে 8টা। তাহলে কয়টা ঘর হবে? 8টা। তাহলে একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8। আর বাকিগুলো আমাদের কোনো কাজে লাগবে না, শেষ। তো এবার কষ্ট করে আমি তোমাদেরকে এটা লেখাই দিলাম, একটু মনোযোগ দিয়া দেখো। ওকে, আশা করি তোমরা সবাই দেখতেছো, ইনশাল্লাহ অধিক বেশি উপকৃত হবে আজকের ক্লাসটি থেকে। আমি আজকের ক্লাসে বেশি একটা কথা বলবো না, শুধু তোমাদেরকে পড়াবোই। ওকে, তো দেখো আমরা আগে যেভাবে করতাম ঠিক সেইভাবে সত্যক সারণীর কাজ। কি লিখবো? এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এর পরের ঘরে আমরা লিখবো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এর পরের ঘরে আমরা লিখবো চারটা 0 চারটা 1। আশা করি তোমরা একটা কনসেপ্ট পেয়েছো আমরা কিভাবে ইনপুটটা ফিল আপ করবো। আমরা প্রথম ঘরে লিখবে একটা 0, এই দিক থেকে, একদম এই দিক থেকে। আমার ডান কোনটা? ডান দিক থেকে লিখতে হবে একদম সি, এ বি সি। যদি ডি থাকে তাহলে আমরা ডির ঘরে একটা 0 একটা 1, সির ঘরে দুইটা 0 দুইটা 1, এইভাবে দিতে দিতে থাকবো। তো এইভাবে হবে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, আটটা 0 আটটা 1, 16টা 0 16টা 1। এইভাবে যদি আরো থাকে আরো আরো হবে। এবার তুমি একটু খেয়াল করো আমরা এবার আউটপুট সাজাবো কিভাবে। আউটপুট একদম চোখ বন্ধ করে সাজাবা কিভাবে, এটা একদম সহজ। এটার আউটপুটটা সাজানোটা একদম সহজ, কারণ পরীক্ষাতে আসবে শুধু সত্য সারণীটা নির্ণয় করো। কষ্ট করে এটা লিখে দিও, তিনটা মার্ক পেয়ে যাবা। কিভাবে দেখো, প্রথম ঘরে D0 প্রথম ঘরে একটা 1, এরপর D1 এর পরের একটা 1, তারপর D2 একটা 1, এরপর একটা 1। আমরা একটা একটা করে একটা 1 একটা 1 একটা 1 একটা 1 একদম সবগুলো ঘরে কোনায় 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 1। আমি আবার একটু তোমাকে বলি, D0 এর ঘরে একটা 1, তার একটা ঘর পাশে একটা 1, তারপর দুইটা একটা 1, এইভাবে এইভাবে একটা 1, এইভাবে এইভাবে তুমি কি একদম কোনায় কোনায় ঘরগুলোতে একটা একটা করে 1 দিয়ে যাইবা। ভেজাল করবা না, এমন ভাবে দিয়ে যাইবা জানো এখান পর্যন্ত ঠিক থাকে। আমি আবার একটু বলি, D0 এর ঘরে একটা 1, ঠিক তার ঘরে এই কোনায় একটা 1 একটা 1 একটা 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 একদম কোনায় কোনায় 1 দিয়ে যাইবা। আবার একটু বলি, D0 এর ঘরে একটা 1, এই D1 এর ঘরে একটা 1, এইভাবে একটা 1 একটা 1 একটা 1 একটা কোনায় 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 1 1 দিয়ে যাইবা। দেওয়ার ফলে এইবার তুমি কি করবা? সবগুলো 0 করে দিবা, সবগুলো 0 করে দিবা। কষ্ট করে সবগুলো 0 করে দিবা। আর একটু 0 করে দিলাম। আচ্ছা ঠিক আছে, করে দিলাম করে দিলাম করে দিলাম দিলাম করে। আচ্ছা করে ফেললাম, করেছি করেছি। আচ্ছা ওকে, সবগুলো আমি সংক্ষেপে দিয়ে দিলাম। আচ্ছা আমি সংক্ষেপে সবগুলোতে কি করে দিলাম? 0 করে দিলাম। এটা লিখলে তুমি 3 মার্ক। তাইলে আমাদের সত্যক সারণীর কাজ শেষ। সত্যক সারণীর কাজ শেষ। এখন পরীক্ষাতে ঘতে প্রশ্ন আসবে। এটা আইসিটি কত সহজ, সহজ না? আসলে ভাই বুঝাই দিলে সবকিছুই সহজ, তোমাদেরকে বুঝায় না, হয়তো এগুলো ধরে ধরে বুঝায় না, এই জন্য কঠিন মনে হয় তোমাদের কাছে। যাই তো আশা করি এটা তোমরা বুঝছো, একটা ভালো একটা কনসেপ্ট পেয়েছো। এইবার পরীক্ষাতে এটা কিন্তু ঘর প্রশ্ন, আমি বললাম ঘর প্রশ্ন। এবার পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক কিভাবে আসবে? ব্লক ডায়াগ্রাম তো থাকবেই। বলবে এই ব্লক ডায়াগ্রামের আলোকে একটা লজিক ফাংশন
অঙ্কন করো অথবা লজিক গেট অঙ্কন করো বা লজিক সার্কিট অঙ্কন করো, এটা কিন্তু বিপদ হবে যদি এই প্রশ্নটা ঘতে বলে, অর্থাৎ গরুর ঘতে যদি বলে লজিক গেট অঙ্কন করো তাহলে কিন্তু বিপদ হবে, কারণ সত্যক সারণী ছাড়া লজিক গেট অঙ্কন করা যাবে না। সত্যক সারণী আগে লিখতে হবে। যদি বলে যে এটার জন্য একটা সত্যক সারণী তোমাকে নিজে করতে হবে, যদি বলে ব্লক ডায়াগ্রাম থেকে একটা লজিক গেট অঙ্কন করো, তাহলে কিন্তু তোমাকে নিজ দায়িত্বে এই ঘতে সত্যক সারণী অঙ্কন করতে হবে, তারপরে সমীকরণ অঙ্কন করতে হবে, সমীকরণগুলো তৈরি করতে হবে, তারপরে গেট অঙ্কন করতে হবে। তাহলে এখানেও সত্যক সারণীর কাজটা থাকে। আর যদি শুধু বলে ঘতে যে সত্যক সারণী অঙ্কন করো, তাহলে তোমার জন্য ঘর কাজটা সহজ হবে। সত্যক সারণী থেকে এখন আমরা সমীকরণ বাইর করব, সমীকরণ থেকে আমরা লজিক গেট অঙ্কন করব। তাইলে এবার দেখো আমি তোমাদেরকে বলে দেই, মনোযোগ সহকারে দেখো, মনোযোগের সাথে দেখো, একদম সোজা সাপটা ক্লিয়ার করে দেখো। ওকে, সোজা সাপটা ক্লিয়ার করে দেখো আমরা কিভাবে সমীকরণটা অঙ্কন করব। সমীকরণ অঙ্কন করাটা একদম সহজ, তোমরা আশা করি পারবা। আমরা জানি সবসময় আউটপুট থেকে আমরা সমীকরণটা বের করি, আউটপুট থেকে ইনপুটের অবস্থার উপরে কি প্রভাব পড়ে সেটার উপরে আমরা সমীকরণটা বের করি। তাহলে আউটপুটে কি কি আছে, d0, তাহলে আমরা নিলাম এখানে কি d0 সমান সমান, তারপরে আউটপুটে কি আছে d1, নিলাম আমরা d1, d2, d3। এটা কিন্তু সমীকরণ আমি তৈরি করতেছি, সমীকরণ না তৈরি করলে তুমি জিন্দেগিও গেট অঙ্কন করতে পারবে না। সমীকরণ কিভাবে বাইর করতে হয় আগে এখান থেকে তাকাও, তাহলে সমীকরণটা বের করা শিখে যাবা। তাহলে কি d4, d5, d6, d7, আশা করি তোমরা লিখে রাখছো। যদি কেউ চোখে না দেখো আমাকে বলবা স্যার আমি চোখে দেখি না, আমি তোমাদেরকে চোখে দেখাই দিব। এবার দেখো শুরুর ঘরটা কি আছে d0। তো আগে তোমাদেরকে খেয়াল করতে হবে d0 তো ঠিক আছে, d0 কোন ঘরে 1 আছে সেটা আগে তোমাকে বের করতে হবে। d0 কোন ঘরে 1 আছে সেটা দেখতে হবে। আচ্ছা আমরা দেখতে পাইতেছি কি d0 প্রথম ঘরে 1 আছে, তাহলে 1টাকে হাত দিয়ে ধরবা, খেয়াল করবা। তুমি যদি দেখো d2, d1 কোন ঘরে 1 আছে এই ঘর, d2 কোন ঘরে 1 আছে এই ঘর, d3 কোন ঘরে 1 আছে, 1টাই হচ্ছে মেইন, 1 মানে অ্যাক্টিভ। তাহলে দেখো d0 কোন ঘরে 1 আছে হাত দিয়ে ধরো, বলো এই যে প্রথম ঘরে 1, বলো কি প্রথম ঘরে 1। আচ্ছা এই যে প্রথম ঘরে 1 আমরা পাইছি। প্রথম ঘরে যদি 1 আমরা পাই তাহলে আমরা ইনপুটের অবস্থার উপরে কি নির্ভর করে, ইনপুটের প্রথম ঘরে 0, দ্বিতীয় ঘরও 0, তারপরের ঘরও 0। তো আমরা জানি 0 থাকলে হয় এগুলোর উপরে নট বসে, 0 থাকলে কি বসে এগুলোর উপরে নট বসে। তাহলে আমরা এই ঘরে d0 এই ঘরে আমরা 1 পাইছি, তখন আমরা এর উপরও নট, b এর উপরে যেহেতু 0 তাহলে b এর উপরও নট, c কি c এর উপরও নট। তাহলে আমরা কি পাইলাম d0 এর প্রথম ঘরে 1 পাইছি, কিন্তু ইনপুটের অবস্থা এর ঘরও 0, b এর ঘরও 0, c এর ঘরও 0। যদি 0 থাকে তাহলে এগুলোর উপরে নট হয়। আশা করি এটা বুঝছো। এবার আসি d1 এর ঘরের কাজ। d1 এর এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি এর ঘরও 0, b এর ঘরও 0, তাহলে এর উপরও নট, b এর উপরও নট, শুধু c খালি। তাহলে আমরা কি লিখবো a নট, b নট, শুধু c টা খালি। ওকে, আশা করি বুঝছো। এইবার তুমি একটু খেয়াল করো d2, অর্থাৎ d2 এর কোন ঘর, এই যে d2 এর এই ঘরে যদি 1 থাকে তখন ইনপুটের অবস্থা কি a0, অর্থাৎ a নট, b খালি আর c নট, অর্থাৎ a নট, b এর ঘরটা শুধু খালি, c নট। কারণ যে ঘরে 1 থাকবে সেটার উপরে কোনো নট হবে না, যে সেটার উপরে নট নাই। যেটার মধ্যে শুধু p থাকবে 1 থাকবে সেটার উপরে কোনো নট নাই, যেখানে 0 থাকবে সেখানেই নট। আশা করি বাকিগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। তারপরে আমি তোমাদেরকে একটু বলে দেই, তারপরে তোমাদেরকে আমি একটু শিখিয়ে দেই। দেখো d3 এর কাজটা, তো d3 কই এই যে d3। আচ্ছা d মানে ডিকোডার আর কি, ডিকোডার 3 আর কি। তো d3 হলে এই যে এই ঘরে 1, তো এই ঘরে যদি 1 হয় তখন আমাদের ইনপুটের অবস্থা কি একটু দেখি তো a নট bc। তাহলে আমরা লিখবো a নট bc। কেন bc হলো, কারণ এই দুইটা ঘর অ্যাক্টিভ আছে, শুধু এই ঘরটা ইনঅ্যাক্টিভ। ওকে, এরপরে d4 এর ঘরটা কোনটা, এইটা d4 এর ঘর, এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি এইবারে এর উপরে নট হবে না, b নট c, b নট c নট, a b নট c নট। এরপরে আমরা আবার d5 এর ঘরে চলে যাই। এই যে d5 এর ঘর, এখানে ঘরের মধ্যে ধরি, ধরার পরে কি পাবো a ঠিক আছে কোনো নট হবে না, c ও ঠিক আছে কোনো নট হবে না, শুধু b নট। তাহলে কি লিখবো a b নট c, a b নট c। ওকে, আবার ঠিক রাখলাম।
এরপরে 6 নাম্বার ঘর হচ্ছে এইটা, এই ঘর হলো এইদিকে কি অবস্থা, এ বি ঠিক থাকবে শুধু সির উপরে নট, তাহলে এ বি শুধু সির উপরে নট। এরপরে আমরা D7 এর ঘরে চলে যাই, এই যে D7 এর ঘরে চলে যাই, গেলাম, যাওয়ার পরে এবার দেখো কি আছে, এ বি সি, কোনোটার উপরে কোনো নট নাই, এ বি সি। আশা করি এই যে সমীকরণটা, এই যে সমীকরণের যে একটা সিস্টেমটা, এটা সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এবার সমীকরণ থেকে আমরা লজিক ফাংশন ক্রিয়েট করতে পারবো, কারণ সমীকরণ ছাড়া জিন্দেগিও কেউ লজিক ফাংশন তৈরি করতে পারে না। আগে সমীকরণ প্রয়োজন, তারপর আমরা লজিক ফাংশন তৈরি করব। ক্লিয়ার? আশা করি একটা কনসেপ্ট পেয়েছো। লজিক ফাংশন, লজিক গেট অঙ্কন করতে হবে লজিক ফাংশন দিয়ে, এগুলোকে কিন্তু লজিক ফাংশনও বলে। ওকে, এগুলোকে সমীকরণও বলে, লজিক ফাংশনও বলে। তাহলে আমরা এবার লজিক গেট অঙ্কন করতে পারবো বা লজিক সার্কিট অঙ্কন করতে পারবো, কারণ এইটা ছাড়া, এগুলো বাইর করা ছাড়া কিন্তু কেউ করতে পারবে না। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। ঠিক আছে, আচ্ছা, ভাল লাগে তো, তাই না? আমি কি কন্টিনিউ করব নাকি, কন্টিনিউ করবো কিনা, তোমাদের কাছে ভালো লাগে কিনা একটু আমাকে জানাই দিবা ইনশাল্লাহ। আশা করি মনের মতো হবে। তারপরে আমি ক্লাস শেষের দিকে কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান চলমান কিছু সংকট নিয়ে কথাগুলো শুনবা। তো এইটা যখন তোমাদের করা হয়ে গেছে, কিভাবে কোনটা থেকে কোনটা বাইর করছে এটাও তোমরা জেনে গেছো। যারা বুঝো নাই এখনো, তারা কষ্ট করে ক্লাসটিকে আবার একটু কেটে কষ্ট করে দেখে নিবা। হ্যাঁ, অর্থাৎ ক্লাসটি শেষ হওয়ার পরে রেকর্ড দেখে নিবা। ওকে, আর আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে ক্লাসটি দেখে নিবে। এটা কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এরপরে আরেকটা ক্লাস রয়েছে আমাদের, সেই ক্লাসটা তোমরা দেখবে, অ্যাডার এবং রেজিস্টারের উপর আমি একটা ক্লাস নিব। ওকে, তো আমরা কি কি পাইলাম সমীকরণ থেকে, এবার আমরা লজিক সার্কিট অঙ্কন করব। সমীকরণ কি কি পাইলাম, কি কি আছে সমীকরণের মধ্যে, এ বি সি ছাড়া এই সমীকরণ আর কিচ্ছু নাই, যা আছে সবে এ বি সি আছে, এছাড়া সমীকরণে আর কিচ্ছু নাই। আচ্ছা, তো যা আছে তাই তো আমরা নিব, এর ছাড়া আমরা বেশি কি নিতে পারবো না। তাহলে প্রথম কি আছে, প্রথম এ থাকলে এ নট আমরা পাবো। তাহলে কি আছে, আমি যেহেতু অনেকগুলো, আমি একটু উপরের দিকে লিখি, এ বসাইলাম এ, এরপরে এ নটও আছে, তাহলে আমরা এই হালকা একটু দাগ দিয়ে এটার নাম দিলাম এ নট, এ নট। এরপরে কি আছে, বি ও আছে, বসালাম আমরা বি। এরপরে বির সাথে কি বি নটও আছে, আমরা বি নটও নিলাম। সি ও আছে, সির সাথে সি নটও আছে। আচ্ছা, এইবার আমরা প্রথমটা থেকে শুরু করব। প্রথম কি আছে, প্রথম কি আছে, এ নট, বি নট, সি নট। তাহলে এ নট কোনটা, এই যে এ নট নিলাম। এরপর কি আছে, এই যে বি নট নিলাম। এরপরে কি আছে, ওই যে দেখো সি নট নিলাম। এদের মধ্যে সম্পর্কটা কিন্তু এন্ড এর সম্পর্ক, এন্ড গেটের সম্পর্ক, তাই আমি এখানের মধ্যে একটা এন্ড গেট ক্রিয়েট করে নিলাম। শেষ। এটার নাম কি, এটার নাম হচ্ছে D0 সমান কি, এ নট বি নট সি। তোমরা একটু কষ্ট করে লিখে নিবা, আমার যেহেতু জায়গা নাই। কি লিখবা, এ নট বি নট সি নট। ওকে, শেষ একটা। এর পরেরটা আমি আসি, কি আছে, এ নট বি নট সি। তাহলে কোনটা আছে, এ নট, এই যে এ নট নিলাম। এরপরে কি আছে, এই যে দেখো বি নট। তাহলে বি নট কোনটা, এটার নাম বি নট, এই যে বি নটটা নিলাম। এরপরে কি আছে, শুধু সি। তাহলে এই যে শুধু সি, এটা কোন গেট, এটা হচ্ছে অবশ্যই এন্ড গেট। আমি একটা এন্ড গেট নিলাম, এটার নাম হলো D1 সমান এ নট বি নট শুধু সি। বাকিগুলো তোমরা নিজেরাই করে ফেলবা, কোনো সমস্যা নেই। এরপরে কি আছে, D2। তো D2 এর ঘরের মধ্যে কি আছে, শুরুটা এ নট নিলাম আমরা, এ নট। তারপরে কি আছে, শুধু বি নিলাম আমরা, শুধু বি। এরপরে কি আছে, সি নট। তাহলে আমরা এখান থেকে নিলাম সি নট। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, গুণের সম্পর্ক, অর্থাৎ এন্ড এর সম্পর্ক। আমি এদেরকে কি করে দিলাম, একটা এন্ড গেট ক্রিয়েট করে দিলাম, তার নাম হচ্ছে D2 সমান কি, এ বি সি নট, অর্থাৎ এ নট বি নট সি। বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, আমি যেহেতু দুইটা করে দিছি, বাকিগুলো এইভাবে খাড়া লম্বা দাগ দিয়ে করে ফেলবা। যেহেতু এগুলো তোমাদের একটা খাতায় লিখতে হয়, ঘ নম্বর প্রশ্ন, যেহেতু এই সার্কিটটা একটা খাতায় লিখবা, আবার দেখবা খাতার মাঝখানে গিয়া ঘ নম্বর শেষ হয়েছে, এরপরে নিচে দিয়া অনেকে এত কিপটা এর নিচে দিয়া রাখে, ঘ নাম্বারটা খাতায় আছে বাকি এইটুকু, এবার নিচে দিয়ে ঘ নাম্বার লিখি। এই ভুল করবা না, সার্কিট গুলো গেট গুলো একটা খাতায় লিখতে চেষ্টা করবা। তারপরে তোমাদের এই যে সত্যক সারণী যেটা, সেটাও একটা খাতায় লিখতে চেষ্টা করো। আশা করি একটা কনসেপ্ট পেয়েছো। তাহলে এইভাবে তোমরা সার্কিটটা অঙ্কন করে ফেলবা। আচ্ছা, আমি আরেকটু লেখাই দেই তোমাদেরকে।
আমাদের তো জায়গা নাই, নিচের দিকে জায়গা নাই, সো আমি এটা একটু মুছে আবার পরেরটা মনে করে এখন লেখাবো কোনটা, D3টা। ওকে, D3টা লেখাবো। তো আমি এটাই মুছে দেই, এটা মুছে নিচের দিকে D3টা লেখাই। আবার অনেকে ভুল বুঝিও না, বলবো স্যার আপনি আবার কি শুরু করছেন। হ্যাঁ, আমি এগুলো মুছে দেই। তো আশা করি তোমরা এগুলো পারবা। এরপর আমি একটু বলে দেই D3 কি আছে, A0, এই যে লিখলাম এই A0। এরপরে কি আছে D3 তে BC, এই যে দেখো B এবং C, এই যে দেখো। তাহলে এটা কি, এটা হলো D3। D3 কি আছে, A0 BC। তো এইভাবে বাকিগুলো তোমরা নিজেরাও করতে পারবা, আমার আর কষ্ট করার দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে দেখাবো এনকোডারটা নিয়ে। এনকোডার কাকে বলে, আশা করি ডিকোডারের কাজটা তোমরা বুঝে গেছো। এগুলো সব মানুষের বোধগম্য, কম্পিউটারের বোধগম্য ভাষাকে আমরা মানুষের বোধগম্য ভাষায় নিয়ে আসলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো করে ফেলছি স্যার। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। ভাল লাগে কিনা ক্লাসটা একটু কষ্ট করে কমেন্ট করো। ক্লাসটাকে ভাল লাগে কিনা, আমি কি কন্টিনিউ করব কিনা একটু দেখো। আমি এখন এনকোডারটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ওকে, ভাল লাগে কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। ভাল লাগে কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। সব যেভাবে ভাগতেছে ক্লাস করে কি আল্লাহ জানে। জি স্যার করেন। ওকে স্যার, ধন্যবাদ, করে ফেলছি। ভাল লাগে কিনা, বুঝো কিনা। জি স্যার, ভাল লাগে। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে আগে যত তাড়াতাড়ি বুঝবা ততই ভালো। পরীক্ষা তো চলে আসছে, তোমরা তো জানোই। আর যারা এখনো ভর্তি হও নাই, কষ্ট করে ভর্তি হয়ে যাইবা। তো জানোই তো 4টা সাবজেক্টের কোর্স, একদম পৃথিবীর সর্বনিম্ন মানের, মানে সর্বনিম্ন যে কোর্স ফ্রিটা সেটা আমরা নেই এবং সর্বোচ্চ দিয়ে পড়ানো হয়। এটা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তারাই জানে এখানে কি পড়ানো হয় না হয়। 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার এবং আইসিটিটা এই কোর্সে ভর্তি হয়ে যাবে। আশা করি অধিক বেশি উপকৃত হবা। এটা পেইড কোর্সেরই ক্লাস তোমাদের জন্য উৎসর্গিত করলাম। আর তোমরা যারা এখনো পেজে লাইক করো নাই, কষ্ট করে দেখো, এখানে দেওয়া আছে, ভিডিওতে ক্লিক করলে দেখবা পেজ লিংক পেয়ে যাবে, সেখানে কষ্ট করে বলবা। তো এনকোডারটা কি, এটা আমি তোমাদেরকে একটু বলে দেই। এনকোডার হচ্ছে আসলে, একটু আগে দেখলাম মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় নেয়, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নেয়, একটু আগে দেখলাম ডিকোডারটা। আর এনকোডার কি করে, এনকোডার ঠিক তার উল্টোটা করে। কি করে, এটা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে। অর্থাৎ এনকোডার কি সেটা আগে দেখি। মানুষের ভাষাকে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যে সার্কিট, তাকে এনকোডার বলে। ওকে, আমি আবার একটু বলি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার, একটু আগে দেখলাম ডিকোডার কি করে, কম্পিউটারটাকে মানুষের ভাষায় নেয় আর এটা মানুষেরটাকে কম্পিউটারের ভাষায় নেয়। তাইলে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যে সার্কিট, তাকে এনকোডার বলে। আশা করি এনকোডারের বিষয়টা তোমরা বুঝছো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমরা শেয়ার না করলে, একজন বলতেছে অনলি এতজন দেখে, তোমরা যদি শেয়ার না করো তাহলে বাকিরা, আচ্ছা ঠিক আছে। ওকে, তোমরা আদর্শ, তোমরাই যারা আমাকে ভালোবাসো, তোমরা অবশ্যই তো ওদেরকে ডাকবা ক্লাসগুলো করার জন্য। হ্যাঁ, অনেক স্টুডেন্ট হতাশায় ভোগে যে কি করব, কোথায় পড়বো, কোথায় কি করব। যেহেতু পরীক্ষাও চলে আসতেছে, একটা যুদ্ধক্ষেত্র সামনে, একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধের একটা ময়দান তৈরি হয়েছে। আমার কাছে যারা আছে, আমি রাতে পারি, দিনে পারি, সকালে পারি, সন্ধ্যায় পারি, এদের কোর্স শেষ করাবো। আমার একটা চ্যালেঞ্জ, এটা ইনশাল্লাহ তোমরা অবশ্যই দোয়া করবে। এটা আমার একটা চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জটা শেষ করবো। হ্যাঁ, এরা যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এইখানে যায় ওইখানে যায়, এটা করে সেটা করে, ওদের শেষ হবে না। কারণ ওরা মানে বাস্তবে কিভাবে শেষ হবে, আমরা অনলাইনে ক্লাস করতেছি, বাস্তবে শেষ হলে
একটা ক্লাস 45 মিনিটের ক্লাস তাদের হয়তো এই একটা এনকোডারটা হয়তো ডিকোডারটা শেষ করতো, আর আমাদের ক্লাসগুলো যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা হয়, আমরা যত খুশি তত পড়াইতে পারি, আমাদের কোনো ধরা বাঁধার নিয়ম নাই, আমাদের কোনো বেস এসে দাঁড়াই থাকে না যে স্যার একটু দরজা খুলেন, এদেরকে ছুটি দেন, আমরা পড়বো, কথা টিচার স্টুডেন্ট থামাইতে থামাইতে শেষ। তো আমাদের এটা করা লাগে না, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়, স্টুডেন্টগুলো উপস্থিত হয় আমাদের বেসগুলোতে। ইনশাল্লাহ তোমরা যারা ভর্তি হবা কষ্ট করে আমার এই নাম্বারে তোমরা একটু কষ্ট করে ফোন করবা, আমার এই নাম্বারে কষ্ট করে একটু ফোন দিবা অথবা আমাকে মেসেজ করবা যে স্যার আমি ভর্তি হতেছি আপনার কোর্সগুলোতে। ইনশাল্লাহ অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব তোমার সাথে, ইনশাল্লাহ কোর্সে ভর্তি করে নিব সামান্য একটা ফ্রি দিয়ে। এই 4টা সাবজেক্ট তোমার শেষ হবে জীবনে। ওকে, আচ্ছা। তো এই আমরা কি লিখলাম, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে সার্কিট রূপান্তর করে তাকে আমরা কি বলবো, তাকে অবশ্যই কি এনকোডার বলবো। ওকে, এনকোডার সংজ্ঞাটা আশা করি তোমরা জেনে গেছো ইনশাআল্লাহ, আমিও বুঝতে ফেলতেছি, তোমরাও আশা করি লিখে ফেলছো। তোমরা লিখছো কিনা একটু কষ্ট করে আমাকে জানাইও। কষ্ট করে লিখছো কিনা একটু কষ্ট করে আমাকে জানা। জি স্যার লিখছি। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। যদি লিখে পেলো, যদি লেখা হয়ে যায়, যদি তুমি লিখে বসে থাকো তাহলে একটু দেখো। এইটার এবার আমরা কি করাবো তোমাদেরকে, ব্লক ডায়াগ্রামটা করাবো। তো আমরা ডিকোডারের বেলা কি দেখলাম, 3টে ইনপুট, আউটপুট ছিল কয়টা, 8টা, আর এটা তার বিপরীতটা হবে। তাহলে এটার মধ্যে আউটপুট হবে, ইনপুট হবে 8টা, আউটপুট হবে 3টা। তো খেয়াল করো, আমি একটু তোমাদেরকে আবার একটু দেখে ব্লক ডায়াগ্রামটা একটু দেখাই দেই। এটার আউটপুট হবে কয়টা, 3টা, এ বি সি, আউটপুট হবে কয়টা, 3টা, আর এটার ইনপুট হবে কয়টা, 8টা। বিপরীত, একটা একটা কি বিপরীত। তো এ 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 6 7 8টা। আমি এটার একটু নিচের দিকে নামাই দিই, আমি এখান দিয়ে লিখি। ওকে, 8টা। তো 8টা যেহেতু এটার নাম এনকোডার, কি কোডার, এনকোডার। আমরা ইনপুট গুলোর নাম কি দিব, ই দিয়ে দিব, E1 E0 E1 E2 E3 E4 E5 E6 E7। এখন আমরা কি লিখবো, যেহেতু 8টা ইনপুট তাহলে 8 × 3 এনকোডার। কি লিখবো, এনকোডার। যেহেতু এটা পরীক্ষার খাতায় থাকবে, পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে, কষ্ট করে এটা মুখস্থ করার কিছু নাই। কষ্ট করে এনকোডারের আমরা ব্লক ডায়াগ্রাম, এটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, আশা করি বুঝছো তোমরা। তাহলে এনকোডারের এটা হচ্ছে কি, ইনপুটের সংখ্যা কয়টা, 8টা, আউটপুটের সংখ্যা কয়টা, 3টা। তাহলে 8 × 3 নাম হচ্ছে কি এনকোডার। এটা পরীক্ষার মধ্যে তোমার থাকবে ব্লক ডায়াগ্রামটা। তবে অনেক ক্ষেত্রে ব্লক ডায়াগ্রামটা এটা থাকে না, শুধুমাত্র এখানে n সংখ্যক তৈলে সেটা হয় 2n, এইদিকে 2n সংখ্যক দিলে সেটা হয় n সংখ্যক, এইভাবেও থাকে। তো আশা করি এইটাই থাকবে, ইনশাআল্লাহ তোমরা ভালো মতো বুঝতে পারবা। ওকে, ব্লক ডায়াগ্রামটা তোমরা আচ্ছা আইও দেওয়া যাবে, সমস্যা নাই। অনেকে আই দিতে চায়, I1 I2 I3 I4 এগুলো দিতে পারো। তোমরা ইচ্ছা করলে A1 A2 A3 তোমার ইচ্ছা, তুমি যা কিছু খুশি তাই দিতে পারো, এটা এনে কোনো সমস্যা নাই। ওকে, না না, আচ্ছা এখানে এটা তো যেহেতু আমরা ডি দিলাম, কেন এখানে আমরা তখন সেটা ডি কোডারের কাজ করতেছি, আর এখন এনকোডারের কাজ করবো, এই জন্য আমি এখানে ই দিয়ে লিখলাম, E0 E2 E1 E4 E5 এগুলো আমরা দিলাম, কোনো সমস্যা নেই আশা করি। আর এটা যেহেতু আমাদের আউটপুটের সংখ্যা এ বি সি এক্স ওয়াই জেড, তোমাদের খুশি, তবে পরীক্ষার প্রশ্নপত্রে যা থাকবে তোমরা সেই অনুযায়ী দিবা, আশা করি এটা তোমরা বুঝছো। যদি এটা তোমরা বুঝে থাকো তাহলে আমি এটা মুছে ফেলবো, কষ্ট করে বলো এটা তোমরা লিখছো কিনা, খাতার মধ্যে লিখছো কিনা। আচ্ছা, আশা করি তোমরা লিখছো। ওকে, খাতার মধ্যে তোমরা কি এটা লিখছো কিনা কষ্ট করে একটু আমাকে জানিয়ে দিবা। ওকে, ওকে স্যার লিখে ফেলছো আশা করি, লিখলে বলবা লিখছি স্যার। ওকে, জি স্যার। ওকে স্যার, আজান দিতেছে না, এখনো আজান দেয় নাই। ওকে, আচ্ছা জি স্যার। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে।
তাহলে আমি এটা মুছে ফেললাম। একটু আগে জানছো ইনপুট কয়টা হবে। এবার এটা সত্য সারণীটা আমরা অঙ্কন করবো। এটা কি অঙ্কন করব? সত্য সারণী অঙ্কন করব। কি তা? সত্য সারণী, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ট্রুথ টেবল। ট্রুথ টেবল। আচ্ছা, এবার আমি সত্য সারণীটা অঙ্কন করে ফেলি আগে। এটার নাম হলো ইন ফুট, এটার নাম হলো আউট ফুট। তো ইনপুট গুলো কি কি দেখো, E1 E0 থেকে শুরু, তাহলে E0 E1 E2 E3 E4 E5 E6 E7। তাহলে আমি একটা একটা করে দাগ দিয়ে দেই, একটা একটার বিপরীত। আগে লিখছিলাম এই দিকে, এখন লিখতেছি এই দিকে। আচ্ছা ওকে। আচ্ছা, এগুলা দিয়ে এরকম হয়ে গেছে, কাটতে শিখতে গেছে। আচ্ছা, আমি একটু সোজা করি, এগুলা দিয়ে আসতেছে। ওকে, আচ্ছা এইটা মনে কাটতে শিখতে গেছে। ওকে ঠিক আছে। আর এটার নাম কি? এ বি সি। ওকে, তো আমরা কি জানি, এগুলো আগে সুন্দর মতো লিখি। লেখার পরে আমরা জানি ইনপুট কয়টা? 8টা, আর 3টা আউটপুট কয়টা? 8টা। তাহলে ঘর হবে কয়টা? টোটাল 8টা ঘর হবে। তাহলে একটা ঘর, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। বাকিগুলো কি করব? অনেক বড় বড় করে দিবে না, মাপ করে করে লিখবা, আর পেন্সিল ব্যবহার করতে চেষ্টা করবা, ঠিক আছে? নাহলে কেটে সেটে ফুটে যাবে। ওকে, হ্যাঁ, পূর্বেরটা উল্টি দিলে এটা। তাহলে আমরা এখানে কি লিখবো? আগে আউটপুট গুলো ফিল আপ করে দিব। সির ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। বির ঘরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। তারপরে এর ঘরে 4টা 0 4টা 1। এবার আমরা কি করব? ওই আগের মতো একটু উল্টি দিব। প্রথম করে আমরা লিখবো 1, তারপরে কোনা কাচ্চা 1 কোনা কাচ্চা 1, একদম কোনায় কোনায় 1 কোনায় কোনায় 1, মানে এটা আমরা বলি আর কি কি কোনা কাচ্চা 1 আঞ্চলিক ভাষায় আর কি। যাই হোক, তাহলে E0 থেকে শুরু করে একদম কোনায় কোনায় 1। বাকিগুলো কি 0 দিয়ে ফিল আপ। বাকিগুলো কি দিয়ে? 0 দিয়ে 0 0 0, ওরে 0 0 0 0 0 0 0। কি করলাম? সবগুলো 0 0 0। ওকে, বাস সবগুলোরে কি করে ফেললাম? 0 0 0 0 0 0 0। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। মানে কোনায় কোনায় 1 আর কি, আমি বললাম কোনা কাচ্চা 1। ওকে, তোমরা কি লিখছো কিনা? লিখছো কিনা কষ্ট করে কমেন্ট করবা। আর সর্বোচ্চ শেয়ার দাতা কে হবে? তো কতই না কঠিন, যারা ভাবছো কতই না সহজ, অফিসারের কাছে শুধু চলে আসো, ইনশাল্লাহ সব সহজ। ইংলিশ গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার রে হাই রে কঠিন, বলে স্যার এত কঠিন ইংলিশ ফার্স্ট পেপার। আমি বলছি ইংলিশ ফার্স্ট পেপার সবচেয়ে বেশি সহজ। ঢাকা ভার্সিটির জন্য ইংলিশ ফার্স্ট পেপারটা কি? অবশ্যই এটা হলো হোমিওপ্যাথিক বলা যেতে পারে, আর এটা হলো ক্যাপসুল। ইংলিশ ফার্স্ট পেপারটা হলো ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্যাপসুল। এইটা যে যত বেশি আপন করে নিবে, এইটারে যে যত বেশি ভালোবাসবে, সেইটারে তত বেশি কাছে পাবে। সে ঢাকা ভার্সিটি তার জন্য তত বেশি কাছে চলে আসবে। এটারে আপন করে নাও, ভালোবাসো বইয়ের সাথে। এই বইটাকে যে ইংলিশের জন্য যত বেশি ভালোবাসবে, ঢাকা ভার্সিটি তার জন্য তত আপন। কথা কিন্তু মনে রাখবা, পরবর্তীতে বুঝবা এই বছর 10 থেকে 12টা প্রশ্ন এমনি এমনি আসে না এই বইটা থেকে, আর যা যা পড়াই আমরা ইনশাল্লাহ ওখান থেকে প্রশ্নগুলো আসে। এজন্য বললাম এটার ডানে বামে পিছনের গলি চোরা গলি সামনের গলি এই গলি সেই গলি ওই গলি সকল গলি, এটা যা যা আছে সবগুলো শুধু টানা মুখস্থ করে ফেলো যদি তোমার মনে না থাকে। আর যদি মনে থাকে তাহলে বুঝে 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 পড়ো। ওকে, বইয়ের মধ্যে এমন স্টাইলে দাগাইবা মনে করে বইয়ের ইজ্জত শেষ। যে বইতে যত বেশি আঁকাআঁকি করবে, যত বেশি দাগাবে, সে তত বইয়ের আপন হবে। ওকে,
বইয়ের মধ্যে সব লিখে ফেলবা, তোমার শব্দটা তো যা জানো না বইয়ের মধ্যে লিখে ফেলো, যেন পড়লে আবার জানতে পারো। বইয়ের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম সকল কিছু লিখে ফেলো। আজান দিচ্ছে, আমি একটু থামবো, তার আগে তোমরা কষ্ট করে একটু লিখে ফেলো। আমার কি ক্লাস করি যে জানো না সে কষ্ট করে ইউটিউব চ্যানেল, ইউটিউব এটা আবার লিখি পালিও না কেউ, ইউটিউব অ্যাপে ইংলিশে চলে যাও। যারা জানো না আমি কি কি পড়াই, কষ্ট করে ইউটিউবে চলে যাও, দেখবা আমি কি কি পড়াই। ক্লাসগুলো দেখো, ক্লাস দেখে আমার সাথে কথা বলবা, ওকে? ক্লাস না দেখে কথা বলবা না। আজকে ক্লাস দেখে আমাকে ভাবছে আমি আইসিটি টিচার, অথচ আমি ইংলিশের টিচার। কথা বুঝছো না কি বলছি? ইংলিশ বিগত কয়েক বছর যাবত ধরে ইংলিশ পড়াচ্ছি, সো সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি কোথা থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। আজানটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে একটু পানি খেলাম। তো আশা করি তোমরা এটা বুঝছো, আশা করি এখনই শুরু করে দিচ্ছি আমি। হ্যাঁ, সব সাবজেক্টের পার্ট করে দেওয়া আছে, ক্লাসগুলো কষ্ট করে দেখে নিবা। আমি ওই সংক্রান্ত আলোচনা করতেছি না, ইউটিউব চ্যানেলে চলে যাইবা, দেখবা বাংলার ক্লাসও পাইবা, ইংলিশের ক্লাসও পাইবা, আইসিটির ক্লাসও পাইবা। হ্যাঁ, তারপর আরো আরো ক্লাস আছে, তোমার অ্যাডমিশনের ক্লাসও পাইবা, ওকে? যাই হোক, আলোচনার পথ শেষ। আচ্ছা, আমি এটা মুছি কেন? এটা আমার তো মোছার দরকার নাই, আমি এখন সমীকরণটা লিখবো, ওকে? 0 0 0, ওকে? আচ্ছা, এ বি সি, কি করলাম আমি? আচ্ছা, ওকে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আমার তো এটা মোছার দরকার নাই, আমি এখন সমীকরণগুলো অঙ্কন করব। সমীকরণ অঙ্কন না করলে আমরা কাজ করতে পারবো না, ওকে? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা সমীকরণগুলো কি আছে, ইনপুটের অবস্থা, ইনপুটগুলোকে আগে দেখতে হবে, তারপর আমরা আউটপুটের কাজ করব। তো ইনপুটে কি আছে? এ আছে। আউটপুটে কি আছে? এ আছে, আমরা এ নিলাম। তারপরে কি আছে? বি আছে, আমরা বি নিলাম। তারপরে কি আছে? সি আছে, আমরা সি নিলাম। নেওয়ার পরে এর কোন কোন ঘরে 1 আছে, এর কোন কোন ঘরে 1 আছে, এই দেখো আচ্ছা এই ঘরে 1 আছে, এর এই ঘরে 1 আছে, এর এই ঘরে 1 আছে। তখন ইনপুটের অবস্থা কি? তখন ইনপুটের অবস্থা, ইনপুটের কোন ঘরের মধ্যে 1 আছে? E4, তাহলে আমরা এখানে লিখবো E4, ওকে? আচ্ছা, এরপরে এর কোন ঘরে 1 আছে? এই ঘরে 1 আছে, তাহলে কি আছে? E5, এরপরে কোন ঘরে 1 আছে? এই ঘরে 1 আছে, তখন কি হবে? E6। এরপরে কোন ঘরে 1 আছে? এই ঘরে 1 আছে, তাহলে সবে E7। এবার বীর ঘরের কাজ, এই যে বীর কোন কোন ঘরে 1 আছে? এই ঘরে, তখন ইনপুটের অবস্থা কি? আইতে 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 E2, অর্থাৎ কোন ঘরে 1 আছে এটা দেখতে হবে, E2 এর ঘরে 1 আছে। আচ্ছা, এরপরে বি এর এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি? E3। আচ্ছা, এইবার বি এর কোন ঘরে 1 আছে? আস্তে আস্তে এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি? E6। আচ্ছা, এরপরেরটা কোন ঘরে? এই ঘরে কি আছে? E7।
এরপরে আসি সি এর ঘরে, কোন ঘরে 1 আছে? এই ঘরে, তখন অবস্থাটা কি? E1। তারপরে কোন ঘরে আছে? এই ঘরে, তখন এটার অবস্থাটা কি? E3। আচ্ছা, এরপরে কোন ঘরে 1 আছে? এই ঘরে, তখন অবস্থাটা কি? E5। এরপরে কোন ঘরে 1 আছে? এই ঘরে, তখন এটার অবস্থাটা কি? E7। এবার বলো সমীকরণটা কি তোমরা বুঝছো কিনা? সমীকরণটা কি বুঝছো কিনা তোমরা? এটা সমীকরণটা বুঝছো কিনা একটু কষ্ট করে বলো। আমি যে এই যে একটা সমীকরণ ক্রিয়েট করলাম, এত বড় একটা সমীকরণটা তৈরি করলাম, এটা কি তোমরা কষ্ট করে বুঝছো কিনা? না বুঝলে আমাকে কষ্ট করে জানিয়ে দাও এই সমীকরণটা বুঝছো কিনা। লিখে ফেলো, লিখো জলদি 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 জলদি, খুব দ্রুত, সময় কম, খুব দ্রুত। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আমি এটা শেষ করে কথাগুলো বলে ফেলবো, এটা শেষ করে কথাগুলো বলে ফেলবো, খুব দ্রুত লিখে ফেলো। তোমরা কেউ যাইও না ইনশাল্লাহ, কেউ ক্লাস মিস্টেক করিও না। যারা বুঝো না একটু পরে ইউটিউবে ক্লাসটা আপলোড করে দিব, সেখান থেকে দেখে নিবা। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। তাহলে কি আমি মুছে ফেলবো কিনা? মুছে ফেলবো কিনা কষ্ট করে একটু বলো। আমি কি মুছে ফেলবো কিনা কষ্ট করে একটু বলো। জি স্যার, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের কিন্তু এটা লাগবে এখন লজিক গেট অঙ্কন করার জন্য। এখন আমরা লজিক যে গেটটা অঙ্কন করবো এটা কিন্তু লাগবে। তাহলে আমাদের ইনপুট গুলো কি কি আছে? এগুলা সবগুলো কিন্তু ইনপুট। প্রথম ঘরে কি ছিল? E0। E0 কোনো ঘর আছে কিনা দেখো তো, এখানে E0 ঘর কি আছে কিনা এখানে খেয়াল করে দেখো তো, আমরা কি কখনো কোনো E0 কোনো ঘর পাইছি কিনা খেয়াল করে দেখো। আমরা E0 জন্য কোনো ঘর পাই নাই। ওকে, অর্থাৎ E0 এখানে কোনো কাজে আসে নাই। তাহলে E0টা লেখার দরকার নাই, E1 থেকে লিখ, বা লিখলেও কোনো সমস্যা নাই E0। আচ্ছা, লিখলাম E0 একটা, E1 দুইটা, E2 তিনটা, E4, E5, E6, কোথায় লিখি? E7। ওকে, আমার একটু ঘরগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, আমি আরো সুন্দর করে লিখতে চেষ্টা করব। প্রথমটা হবে E0 একটা ঘর, E1 দ্বিতীয়, আচ্ছা এবার দেখো কোন কোন ঘর আছে আমাদের। এইবার দেখো কোন কোন ঘরের আমরা কাজ করব, সেটা একটু তোমরা একটু কষ্ট করে দেখো। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সমীকরণটা বুঝবা। এবার দেখো কোন এই প্রথম এর ঘরের প্রথমটা কি আছে? E4। তাহলে E4 কি? এই তো E4 নিলাম। এরপরটা কোনটা আছে? E5। তাহলে E5 কোনটা? এই তো E5 এর ঘরটা নিলাম। এরপরে কোনটা আছে? E6। E6 কোনটা? এই তো E6 টা নিলাম। এরপরে কোনটা আছে? E7। E7 কোনটা? এইটাই যে নিলাম। এদের মধ্যে সম্পর্কটা কি? সবগুলোর মধ্যে সম্পর্ক হলো যোগ। তো যোগ হলে কোন গেট? যোগ হলো অর গেট, অর গেট। আচ্ছা, আমরা এটা মুছে ফেলবো একটু পরে, আমরা আগে একটু লিখে দিই। হ্যাঁ, অর গেট লিখলাম আমি একটা অর গেট। ওকে, এরপরে আসি দ্বিতীয়টা E2। কোন ঘরে? E2, এই যে দেখো E2। এরপরে কি আছে? E3 লিখলাম। E3 এর ঘর কোনটা? এই যে E3। এরপরে কি আছে? E6, এই তো E6 আমি লিখছি। এরপরে কি আছে? E7, এই তো E7 টা আমি লিখছি। এদের মধ্যে সম্পর্কটা কি? যোগের। তাহলে এখানে যোগ হলে কোন গেট? অর গেট। আমি এবার অর গেটটা অঙ্কন করছি। ওকে, এর পরেরটা চলে আসে E1, ওই E1, এই তো E1।
তারপরে কি আছে E3 বসালাম আমি E3, এরপরে কি আছে E5 বসালাম আমি E5, এরপরে কি আছে E7 বসালাম আমি E7। সম্পর্কটা কি যৌগের, আমি এদের মধ্যে সম্পর্কটা যৌগের দিলাম। ওকে, এবার আমার যেহেতু সবগুলো শেষ হয়ে গেছে লেখা, তাই এবার আমি কি করব, এই দেখো সি নাম্বারটা যেটা, এই যে এটা হলো সি নাম্বারটা, এখানে আমি লিখে দেব E1 যোগ E3 যোগ E5 যোগ E7 শেষ। তাইলে আমি এটা এবার মুছে দেই। আচ্ছা, এরপরে দ্বিতীয়টার মধ্যে কি b সমান সমান কি পাইছি E2 প্লাস E3 প্লাস E6 প্লাস E7। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। এরপরেরটা কি পাইছি আমরা, একদম শুরুরটা। ওকে, তাহলে আমি কি লিখবো, a সমান সমান কি পাইছি E4 E5 E6 এবং E7। মোটামুটি আশা করি ফাটাফাটি একটা ধারণা পেয়েছো। এটা হলো তার লজিক ফাংশনটা। তো সবগুলো আমার যেহেতু বোর্ডে জায়গা কম, আসলে আমার গেটটা একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। আর সবগুলো গেটের মধ্যে তোমরা একটু ঝালাই করে দিবা, একটু তাতাইল দিয়ে ঝালাই করে দিবা। আমি একটু মজা করলাম আর কি, একটু বড় বড় করে দিবা, একটু ঝালাই ঝালাই করে দিবা, বুঝছো নি? এই যেভাবে এইভাবে একটু ঝালাই ঝালাই করে দিবা। ওকে, আশা করি তোমরা ঝালাই করে দিছো। এনকোডারের সমীকরণে কোনো নট নাই, নট দিমু কেমনে? এনকোডারের সমীকরণে তো আমরা ইনপুটের অবস্থা কি পাইছি, একটা ঘরে একটা 1 1 পাইছি, আর সবগুলা ঘর বন্ধ, তা আমরা নট দেওয়ার তো কোনো সুযোগই নেই। তো আশা করি এখন থেকে তোমরা এনকোডারের গেটটাও বুঝছো, এবার ডিকোডারের গেটটাও বুঝছো। আশা করি তোমরা অধিক বেশি উপকৃত হইছো। যদি তোমাদের কাছে না বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে একটু কথাটা বলবো। এবার আমি তোমাদের ক্লাসটা মোটামুটি শেষের দিকে, যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তোমরা এখন বুঝতেছ, যেখানে আমাদের ধর্মীয় একটা সম্প্রীতি থাকার কথা, যেখানে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের সম্পর্ক থাকার কথা, যেখানে সবাই একে অপরের আত্মার সাথে মিল, একমাত্র সারা বিশ্বে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানের যে একটা সম্পর্ক বজায় থাকার কথা, সেখানের মধ্যে আজকে উগ্রতা, আজকে সহিংসতা, আজকে যেই ধরনের অপশক্তি বাংলাদেশকে গ্রাইল করতেছে, সেটা আসলে সত্যি দুঃখজনক। এটার জন্য আমরা আসলে সত্যি দুঃখ প্রকাশ করি। আমরা কখনোই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ চাচ্ছি, যেন সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারে, আমরা এটাই চাচ্ছি। তুমি একটু বুকে হাত দিয়ে বলো, তোমার পাশে যে হিন্দু ভাইটা অথবা হিন্দু মেয়েটা বা হিন্দু ছেলেটা, একটু কষ্ট করে বলো, তোমার সাথে যে মুসলমান ছেলেটা, তোমাদের মধ্যে কি কখনো দঙ্গা, এখন পর্যন্ত পড়াশোনা করো, কোনো দ্বন্দ্ব হাঙ্গামা সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয় নাই। তাহলে কেন আজকে এই ধরনের সহিংসতা সৃষ্টি হচ্ছে সারা দেশের মধ্যে? কেন আজকে এরা এদের নিরাপত্তা পাচ্ছে না? এরা কেন আজকে হ্যাশট্যাগ ফেসবুকে ব্যবহার করতেছে নিরাপত্তার বেষ্টনীর জন্য? অবশ্যই তুমি যদি তোমার জায়গা থেকে বা সবাই যদি সবার জায়গা থেকে একটু সচেতন থাকে, তাহলে অবশ্যই তারা নিরাপদ পেতে পারে, বা নিরাপত্তার আদরে বা নিরাপত্তার চাদরে তারা ঢাকতে পারে। তা আমরা তো এটা চাচ্ছি না। আমরা একটা ভালো একটা বাংলাদেশ চাচ্ছি, যেখানে হিন্দু মুসলমান উভয় ভালো মতো বসবাস করবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাচ্ছি। কেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন এরকম করে দেওয়া হচ্ছে? এটা তো আমরা চাচ্ছি না, এটা তো হওয়ার কোনো কথাও না। এই উগ্রতা কখনো তো আমাদের ইসলামও সমর্থন করে না। যারা আজকে ইসলামের নাম দিয়ে এই ধরনের উগ্রতা করতেছে, সেটা তারা অবশ্যই অপরাধী, তাদেরকে অপরাধীর তালিকাভুক্ত করতে হবে, এটা বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে আমরা উগ্র হয়ে গেছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা কথা হচ্ছে, ঘটনা ঘটে এক জায়গায়, আরেক জায়গায় কেন হামলা হচ্ছে? কেন? ওরা তো ঘটনা করে নাই, ঘটনা ঘটেছে কুমিল্লাতে। আর কেন চাঁদপুরে হামলা হবে? কেন পীরগঞ্জে হামলা হবে? কেন এত এত জায়গার মধ্যে তাদের রক্তাক্ত সৃষ্টি করা হবে? কেন হয়? এটার তো কোনো আমি কারণ দেখতেছি না। কারণ মানুষের যে মধ্যে যে ভালোবাসা, সে ভালোবাসা যদি বিচ্ছেদ ঘটে, তাহলে মানুষ উগ্র হয়ে যায়। আমরা সেটাই চাচ্ছি না। আমরা চাচ্ছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, করোনা অবমাননা নিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি,
সত্যি শরীরের রক্ত এত বেশি গরম হয়ে যায়, কিন্তু কেন? আমাদের তো ঠান্ডা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন আমাদেরকে শিখিয়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, এত অত্যাচার সহ্য করছেন, নিজেরা আপন ফ্যামিলির মধ্যে পর্যন্ত তিনি অত্যাচারিত হয়েছেন, কিন্তু একা সারা বিশ্বের ভালোবাসা পেয়েছেন। সো আমরা অবশ্যই ভাই ভাইয়ের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা অবশ্যই বজায় রাখবো। আমরা দেখো, তুমি যদি উপরের দিকে থুতু নিক্ষেপ করো, নিজের গায়েই পড়বে। ঠিক এরা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সবার অপরাধ কিন্তু তোমরা জানো না, এটা কিন্তু বা আমরা জানি না কে করছে অপরাধ, কিন্তু এটার জন্য সবাই যে এটার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে সেটা না। হ্যাঁ, তো অবশ্যই আমাদেরকে সেদিকে তাকাতে হবে, খেয়াল রাখতে হবে, এবং একে অপরের সাথে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের একটা ভ্রাতৃত্ব সম্পর্ক আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আজকে তারা অনিরাপত্তার জন্য তারা বিভিন্ন ফেসবুকে, আমি দেখলাম, আমার চোখে পড়লো, তারা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতেছে। অবশ্যই আমরা এটা চাচ্ছিলাম না। আমরা অবশ্যই তাদেরকে সেভ করব, এবং আমরা অবশ্যই সবাই সবার পাশে থাকবো। আমরা ধর্মীয় উস্কানিমূলক কোনো কথা বলবো না, যেটা অবশ্যই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। ওকে, আচ্ছা, আমার কথাগুলো কি তোমরা কি বুঝছো কিনা, নাকি আমি তো তোমাদের মনে কষ্ট দিয়ে ফেলতেছি আমার এই কথাগুলোতে? আর তোমরা অবশ্যই সবাই সবার যে ধর্মীয় যে রীতিনীতিগুলো সেগুলো অবশ্যই মানবা, কারো ক্ষতি করবা না ইনশাল্লাহ। অবশ্যই আগে সবার যে সমান অধিকার, ধর্ম সবার, যার যার ধর্ম শেষে অবশ্যই পালন করবা, সেখানে কারো ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্টারফেয়ার করে নাই কারো ধর্মের মধ্যে, যার যার ধর্ম শেষে পালন করবে। ধর্ম নিয়ে কোনো বিধাভেদ বা কোনো দেওয়াল সৃষ্টি হবে না। হিন্দুর তাদেরটা তাদের কাছে পবিত্র, আমাদের কাছে যেমন আমাদের কোরআন পবিত্র, ঠিক তাদের যখন তোমরা এই ধরনের বা দাঙ্গা হাঙ্গামা করে তাদের যখন এগুলো ভেঙে ফেলে দেওয়া হয়, তখন তাদের কাছে কিন্তু আমরা আমাদের কোরআন অবমাননা যারা করে তাদের জন্য বা এটার কারণে আমরা যেমন কষ্ট পাই, ঠিক তারাও তেমন কষ্ট পায়। এটা বুঝতে হবে ঠিকঠাক মতো। এত কষ্ট করে, এত টাকা খরচ করে তারা এগুলো করতেছে, তাদের ধর্ম তাদেরকে ঠিকঠাক মতো পালন করতে দিবা। আমাদের যে ধর্মটা আমরা ঠিকঠাক মতো পালন করবো। কেউ কারো বিরুদ্ধে আমরা কাজ করব না, কেউ কারো ধর্মকে ছোট করে দেখবো না, কেউ কারো ধর্মকে অবমাননা করব না। তাহলে তো একটা সাম্প্রদায়িক বাংলাদেশ ক্রিয়েট হয়, তাহলে তো আমরা সুন্দর মতো সবাই মিলে মিলেমিশে থাকতে পারি। ঠিক আছে, আশা করি আমার কথা তোমরা মনে কষ্ট পাবা না ইনশাল্লাহ। অবশ্যই সবাই মিলেমিশে থাকবা। ঠিক আছে, তো আজকে এইটুকু পর্যন্ত থাক। আমরা অবশ্যই ভালোবাসবো, ভালোবাসতে শিখবো, আর সবাই ইবাদত করবো ইনশাল্লাহ প্রতিপালকের। যেহেতু আমাদের আসলে হায়াতগুলো লিমিটেড, ভালো কাজগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা পূর্ণতা পাবো, আমরা ইনশাল্লাহ ভালো কিছু পাবো। অবশ্যই যে যেই ধর্মেরই হোক না কেন, আপনার কৃতিত্ব ভালো, আপনার সকল কিছু ভালো, অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। হয় দুনিয়ায় পাবেন না, পরকালে ঠিকই পাবেন। ঠিক আছে, তো আজকে এইটুকু পর্যন্ত থাকুক। সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।